What's up guys, it's me your boy Tawhid Afridi and welcome to your favorite show Azuba present Tawhid Afridi show. So আজকে আমার সাথে যে আছে one of the youngest director of Bangladesh রিয়াজুল ভাই। ভাই কেমন আছেন? জি ভালো। আসলে আমি আপনাকে পেয়ে খুব এক্সাইটেড কজ আমিও ইয়াং, আপনিও ইয়াং। সো আপনার থেকে অনেক কিছু শেখার আছে, অবশ্যই অনেক কিছু জানার আছে। তো আজকে আমরা পুরো দর্শক, সারা বাঙালি মানুষ, যারা ইউথ, আমরা তার থেকে শিখবো এবং অনেক জানবো তার বিহাইন্ড দ্য সিন, এত কম এজে এত সাকসেসফুল কিভাবে হলো সে ব্যাপারে কথা বলবো। তো ভাই কেমন যাচ্ছে দিনকাল? তো এখন যেটা হচ্ছে যে আমি তো এটা 2017-তে ইয়ে হয়েছে, আপনার কি বলে পাবলিশড হয়েছে অথবা আমি জানি হয়েছে। তো এরপরে আমি দুইটা স্ক্রিপ্ট রেডি করেছি। একটা হচ্ছে কাঙাল হরিনাথ মজুমদারকে নিয়ে, কাঙাল সিনেমাটার নাম, এটা অনুদানে জমা দেওয়া হয়েছে। আর আরেকটা হচ্ছে প্রেমের কবিতা। আর আরেকটা যেটা আমাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন ওটার ব্যাপারে কি? এটা আমি আজকে থেকে চিন্তা ভাবনা করব ভাবছি। এটা করবেন এমন একটা সিন রাখবেন রোমান্টিক, শুধু রোমান্টিক, অনলি রোমান্টিক, শুরু হবে রোমান্স দিয়ে শেষ হবে রোমান্স দিয়ে। আচ্ছা ওকে ফাইন। মাঝখানে কোনো গ্যাপ রাখবেন না। আচ্ছা, শুরু মানুষ দেখবে রোমান্স দিয়ে, শেষ করবে রোমান্স দিয়ে। আইডিয়াটা কেমন বলে? দর্শক তো পুরো গরম, মানে মাঝখানে আর কিছু থাকবে না। না ব্ল্যাঙ্ক, মাঝখানে অ্যাড বিরতি, কাজ টাকারও তো একটা ব্যাপার আছে, কাজ আমার বাবার অনেক টাকা। ও মাই গড, হ্যাঁ এত টাকা, বিশ্বাস করে রাগার জায়গা নাই, কাজ আমার বাপের টাকায় সিনেমিনি করে, বুঝছেন? তো যাই হোক ভাই, আমরা অবশ্যই কথা বলবো। তো কিভাবে এই ডিরেকশন লাইনে আপনি কিভাবে আসলেন আর কি? এটা হবি, প্যাশন, ডেডিকেশন, ভিশন, এইম সবকিছু মিলিয়ে আর কি। বিয়ে বিয়ে কি হয়ে গেছে? হ্যাঁ বিয়ে করে ফেলছি। না, বিয়ে করে ফেললেও গার্লফ্রেন্ডের অভাব নাই, প্রচুর বান্ধবী। হ্যাঁ, এটা নিয়ে টেনশনের কিছু নাই। হঠাৎ করে কি মন খারাপ কেন হয়ে গেল? ঠিক আছে, আপনি কথা বলেন, আপনি কথা বলেন। আমি না, আপনি বিয়ে করছেন তো, আমার আসলে মানে কেন, আপনার কি অন্য কোনো প্ল্যান ছিল? আমার আমার ব্যাপারটা ভালো লাগে নাই। ভালো লাগে নাই? আপনার যদি বিয়ে হইতে পারতেন, আমার বিয়ে হইতে কি করছিল? আবার বলতেছেন বিয়ে করছেন, আমার সাথে গার্লফ্রেন্ডও অনেকগুলোর অভাব নাই। মানে কত জোস ওয়াইফ আপনার, মানে গার্লফ্রেন্ডদেরকে অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, মানে হাউ কুল ইউ আর। মানে গার্লফ্রেন্ড মানে তো হচ্ছে মেয়ে বান্ধবী। মেয়ে বান্ধবী, এটা এই মানে প্রিয় দর্শক, তৌহিদ আফ্রিদির জন্য পাত্রী খোঁজা হচ্ছে। যদি আপনারা দেখে থাকেন, যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়ার কোনো নাম্বারটি নয়। তো প্লিজ যারা মারা দেখছেন, আমার ছেলে হিসাবে নিয়ে নেন। না, দুষ্টুমি করছি। তবে এই যে ডিরেকশনের লাইন, এটা আপনি কার থেকে ইন্সপায়ার করা বা শেখা, এটা যদি বলতেন। এটা আসলে হচ্ছে যে আমি ছোটবেলায় স্কুল লাইফ থেকে থিয়েটার করতাম, মঞ্চ নাটক করতাম, পথনাটক করতাম। ওই সময়টায় হচ্ছে আসলে শখের বশেই করা। একটা সময় হচ্ছে অনার্সে ফার্স্ট ইয়ারে এসে একটু মেডিটেশন করা আরম্ভ করি আর কি। আচ্ছা আচ্ছা, মেডিটেশন, ওয়াও। তো ওই সময়টা একটা স্পার্কিং হয় যে হোয়াই নট, এটাই তো আমি প্রফেশন হিসেবে বেছে নিতে পারি। নাইস আইডিয়া। তো এরপরে বিভিন্ন কোর্স করা, নিমকোতে, ফিল্ম ইনস্টিটিউটে, মাঝে হচ্ছে টালিগঞ্জে গিয়ে কিছুদিন কাজ দেখলাম যে ওরা কিভাবে কাজ করে আসলে। ওকে, তো ফ্যাক্ট ইজ দর্শকরা একটা জিনিস জানে না যে আপনি অনেক ইয়াং এজে এশিয়ার মধ্যে অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন। সো আমি চাই আপনি যদি একটু বিস্তারিত বলতেন আর কি, কারণ আমিও জানবো আর আমার সাথে যারা ইয়াং জেনারেশন আছে যারা দেখছে তারাও জানবে। যেটা হচ্ছে যে আমি তো বাবজানের বায়োস্কোপ মুভিতে টোটাল 9টা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। ওয়াও, দিস ইজ অ্যামেজিং। আর এর মধ্যে হচ্ছে আমি নিজে পেয়েছি 3টা, প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে। নাইস নাইস নাইস। কিন্তু পরিচালকের ব্যাপারটা একটু ডিফারেন্ট। কারণটা হচ্ছে যে এটা আমি উপমহাদেশের মধ্যে সর্বকনিষ্ঠ এই যাবৎকালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক। তো এইটা আসলে আমি প্রথমে যখন ন্যাশনাল অ্যাওয়ার্ডটি পাই তখন আমার ধারণা ছিল না ব্যাপারটা। পরবর্তীতে জার্নালিস্টরা যখন নিউজ করে এবং এটা নিয়ে রিসার্চ হয়, ওই টাইমটাতে আমি জানতে পারি যে আসলে এ যাবৎকালে এত কম বয়সে কোনো ডিরেক্টর ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়নি। মানে আমি আসলে খুব প্রাউড ফিল করছি যে আপনি আমার ভাই এবং আপনি এত সুন্দরভাবে একটা অ্যাওয়ার্ড নিয়ে আমাদের দেশের নাম অনেক উপরে নিয়েছেন। দ্য ফ্যাক্ট ইজ আমরা ইউথ অলওয়েজ প্রেজেন্ট করি আমাদের কান্ট্রিকে, রাইট? সো আমার ফ্যাক্ট হচ্ছে যে আপনাকে দেখে আরো 10টা মানুষ শেখার আছে।
তো আমি আজকে তার থেকে যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে আপনার ডেডিকেশন এবং আপনার স্পার্ক যদি থাকে যে আপনি কিছু করতে চান লাইফে, আপনার এইম আছে, ইফ ইউ ওয়ান্ট টু বি আর্টিস্ট, ইফ ইউ ওয়ান্ট টু বি আ পেইন্টার, ইফ ইউ ওয়ান্ট টু বি আ সিঙ্গার, জাস্ট নিজের পেশনটাকে ধরে রাখো আর নিজের ডেডিকেশনটাকে ঠিক রাখো, দেন আমি বলতে পারি ইউ ক্যান বি এ সাকসেসফুল লাইক হিম। এম আই রাইট? রাইট। আর তখন অবশ্যই আবারও আমরা একটু আপনার প্রফেশনাল লাইফ নিয়ে কথা বলি, একটু আবার একটু মানে ট্রেনটা আরেকটাকে নিয়ে নিই। মানে আমার শোটার ফরম্যাট সম্পর্কে আপনি প্রথম থেকে একটু ক্ষিপ্ত, এটা কারণটা কি? না ঠিক ক্ষিপ্ত না, আসলে এটা একটা উইয়ার্ড, আজব, জঘন্য, বিচ্ছিরি, কম বাজেটের, লো বাজেটের, এটা আমি বুঝতে পারছি। আর কথা বেশি বলি আমি? না, কথা বেশি বলেন না, অনেক ফাস্ট বলেন। এই যে আপনি যে মিডিয়া লাইনে কাজ করছেন, এত বড় একটা মুভি বানিয়ে ফেলেছেন, অফকোর্স, তো এটাতে আপনার কোনো বিপদ বা কোনো প্রবলেম, কজ আমরা যতটুকু জানি যখন আমরা কাজ করি অনেক বিপদ ফেস করতে হয়, অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, এরকম কোন একটা প্রবলেম সিচুয়েশন আপনি যদি বলতেন এবং ওই প্রবলেম থেকে কিভাবে বের হয়ে আসছেন ওইটাও যদি বলতেন। সব কথা আমি বলি। আসলে প্রবলেমটা তো অনেক অনেক বড় একটা জার্নি করতে হয় একটা মুভিতে, 1 ইয়ার 2 ইয়ারের একটা জার্নি। ওই সময়টাতে আমি এসএটিভিতে জব করতাম অ্যাজ এ এনসিএ প্রোগ্রাম প্রোডিউসার। ওয়াও। ওই সময়টায় আমি ডকুমেন্টারি আর ইনভেস্টিগেটিভ ক্রাইম শো করতাম। ক্রাইম শো করতে? তো ওই ডকুমেন্টারিটা করতে গিয়ে হচ্ছে আমি বায়োস্কোপালা নিয়ে একটা এপিসোড করি। বায়োস্কোপালা। তো হচ্ছে ওই সময়টায় এই বায়োস্কোপালা নিয়ে করার পরে দেন ওই ডকুমেন্টারিটা আমি আমার বড় ভাই মাসুম রেজাকে দেই। উনি বাংলা একাডেমি পুরস্কার পাওয়া এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অসম্ভব মেধাবী এবং গুণী মানুষ। গ্রেট, স্যালুট টু হিম। তো মাসুম ভাই ওইটাকে আসলে ফিল্মে রূপ দেয়। এর পরবর্তীতে মুভিটা বানাতে গিয়ে আমার হচ্ছে জবটা ছাড়তে হয়, জব ছেড়ে মুভিটা করি, চরে গিয়ে অনেকদিন থাকি, ওখানকার কালচারের সাথে মিশি। কেমন লাগলো এখানে কালচারের সাথে মিশে? আসলে আমার গ্রামের বাড়ি চরে, ধলেশ্বরী এবং যমুনার মোহনায়। আমি ছোটবেলায় গ্রামে যেতাম বছরে হয়তো 2-1 বার, এবং আমি খুব এনজয় করতাম ওই সময়টায় যখন যেতাম আর কি। মজার ব্যাপার হচ্ছে আমার দাদা বাড়িও কিন্তু চরেই, সেটা হচ্ছে মেহেন্দিগঞ্জ। তো আমিও চরে খুব গিয়েছি এবং চরের মজাটাই আলাদা, অন্যরকম, ডিফারেন্ট। চাঁদের আলো রাত্রেবেলা, পানির একটা ঝিলমিলে খেলা, খুব সুন্দর একটা অনুভূতি। শুধু বিয়েটা আপনার মতো করে ফেললে হয়ে যেত। তো বলতে থাকেন না, তারপর? আচ্ছা, তো এরপরে যেটা হচ্ছে যে মুভিটা বানানো আরম্ভ হয় এবং মুভির মাঝামাঝি অনেক ঝড়ঝাপটা, জব ছাড়তে হয়, জব ছেড়ে এটা নিয়ে ফাইট করতে হয়, ডিস্ট্রিবিউশনে ফাইট করতে হয়, একা একটা মানুষ, কারণ আমার পাশে তো কোনো বড় সাইনবোর্ড কেউ ছিল না। ইটস লাইক স্বাভাবিক, আপনি তো নিজে একা অনেক কষ্ট করছেন, যে একটা ফাইট করা বা আপনার নাম পরিচয় আনা একটা টাফ, একটা বিগ ব্যাপার। স্বাভাবিক, আপনি দেখেন আপনি কষ্ট করছেন, কিন্তু দেখে কিন্তু আজকে আপনি এই জায়গায় আসছেন, একটা সম্মানের জায়গায় আসছেন, একটা রেসপেক্টের জায়গায় আসছেন। আর আমি মনে করি পৃথিবীতে টাকাটা যে বড় ইস্যু তা কিন্তু না, সবার হচ্ছে সম্মান। আমি মনে করি তাদেরকে সম্মান দেওয়া উচিত যারা টাকার পিছনে না, সম্মান পিছনে ঘুরে। টাকা, তুমি যখন সম্মানের পিছনে ঘুরবা টাকা এমনিই আসবে, রাইট? ঠিক আছে, তো এর জন্য আপনাকে খুব ধন্যবাদ। যে অবশ্যই যে আগে আমি এসেই বলছি যে ভাই কি মানে কিরকম লাভ করলেন, আপনি বলছেন আমি সম্মানের জন্য কাজ করি, আপনি টাকার জন্য না। তো আমি একটা কথা বলি, এই সামনে যে আমার ভাইটা আছে তাকে কখনো কেউ টাকা দিয়ে কিনতে পারবে না, কিন্তু তাকে সম্মান দিয়ে কিনতে পারবেন। অবশ্যই তাকে সম্মান দিবেন, সে কাজ করবে, সে ভালোবাসবে, সে আমাদের দেশকে এরকম আরো প্রেজেন্ট করবে, আরো পুরস্কার পাবে এবং আমাদের সবার ইউথদের নামও আরো উপরে উঠবে। থ্যাংক ইউ আমাদের শোতে আসার জন্য, দেখাবে পরবর্তী অনুষ্ঠান। ভালো থাকেন। এইটা খুলে দিও, চলে যাও। ঠিক আছে ভাই, পেমেন্ট নেবেন না? পেমেন্ট কি দিবেন নাকি ভাই? মাই টিভি কোনদিন পেমেন্ট দিতে? আপনি চিন্তা করেন, মাই টিভি বাজেট জানেন কত? কি বিপুল ভাই এখনো কি এখনো তো আচ্ছা সরি স্যার, আমাদের শো এখনো বাকি আছে, প্লিজ। শেষ হয় নাই? না, ও আচ্ছা, এটা হলো আমাদের বাজেটের একটা প্রবলেম। মানে ভাই অবশ্যই আমরা আবারো ট্র্যাকে আসবো, তার আগে আমি একটা কথা বলতে চাই যে প্রেম প্রীতি কতগুলা? প্রেম তো আমি তো প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রেমে পড়ি, এবং প্রেমে পড়তে আমার নারী পুরুষ সাবজেক্ট অবজেক্ট কিছু মানে ইয়া হয় না, মানে সবকিছুতেই আমি প্রেমে পড়ি। মুগ্ধতাটা অনেক বেশি কাজ করে। নারী পুরুষ আপনার কাছে কোনো ফ্যাক্ট না? না, ওইটা ওই অর্থে নিলে হবে না। মানে নারী পুরুষ বলতে মানুষ হয় না যে শুধু নারীর প্রেমেই পড়ে। আমার ভাবে একটু সমস্যা আছে, বুঝছেন? আমার সমস্যা হচ্ছে আমি শুধু নারীদের প্রেমেই পড়ি আর কি, পুরুষটা একটু কম পড়ি। পুরুষ পড়ি হইতেছে যারা মনে করেন একটু দূরে থাকি আর কি, তাদের থেকে আর কি। আচ্ছা, না আপনি নারী পুরুষ দুটোটাই প্রেমে পড়েন আর কি? না, আমি আকাশ বাতাস চন্দ্র সূর্য সবকিছুরই প্রেমে পড়ি। আকাশ বাতাস চন্দ্র সূর্য সবই প্রেমে পড়েন? সবই প্রেমে পড়ি। সূর্যটা ঠিক আছে, চন্দ্রটা ভালো লাগে না। চন্দ্রটা ভালো। আচ্ছা যাই হোক, অবশ্যই দুষ্টুমি করছি, এটা দুষ্টুমির কথা, এটা কোনো মানে
ভালগার শোনা যে আমরা এটাকে ই করবো। যাক, তো এই যে এত তাড়াতাড়ি বিয়ে করে ফেললেন, এটা কি কার ফেসে বিয়ে করছেন নাকি? আসলে হয়তোবা ছোটবেলা থেকে বেশি দুষ্ট ছিলাম, তো ভবঘুরে ছিলাম, মানে আমার মতো। বাসায় থাকতাম না, বাসা থেকে পালাইতাম 2 দিন পর পর, হ্যাঁ, মানে চরে পাহাড়ে গিয়ে ঢুকে যেতাম, 2-4-5 দিন কোনো খবর নাই। আর ওই সময়টাই তো মোবাইল অ্যাভেলেবেল ছিল না, আমাকে খুঁজে পাইতো না। তো এই জন্য হয়তো আমার বাবা বিয়েটা করাই দিছে, যে এখন বিয়ে করব কেমন সংসার লাইফ? না, ঘটনা একই, কোনো চেঞ্জ নাই, মানে আগের মতো এখন কি বউ থেকে পালায় 5 দিন খাওয়া? 5 দিন 7 দিন নাই তো। আর আমার বউ বাচ্চা তো টাঙ্গাইলে থাকে, আমি তো ঢাকায়। বাচ্চা মানে বুঝিনি। মানে আমার 2টা ছেলে আছে। আপনার 2টা ছেলে আছে? বললেন না আমার বয়স। না, এত বয়স হয় নাই। এত বয়স হয় নাই মানে আমার চেয়ে তাহলে 2-3 বছরের ছোট আর কি। না, একটা 7 বছর আর একটা হচ্ছে 10 মাস। আমরা আরেকবার বলি, প্রিয় দর্শক, আজকে আমার সামনে একজন আঙ্কেল আছে, অফকোর্স সেই আঙ্কেলের সাথে পরিচয় করে দিই। আমরা প্রথম থেকে কাট করে আবার যাবো, ঠিক আছে? আমি আঙ্কেলের পরিচয় দিব। এক্সকিউজ মি, মানে আঙ্কেল কেন? ঠিক আছে, আপনার বয়সে আমি থাকলে আমার 3-3টা আপনার বয়সে সমান একজন থাকতে পারে। sorry I love you because I'm really proud of you. It's good যে তো এই যে এখন আমি তো ভাই বুঝতেই পারি না যে আপনার থেকে আপনি ম্যারিড, ঠিক আছে, এটা মানলাম। যাক, আপনার বেবি আছে, খুব মাশাআল্লাহ। নাম যদি বলতেন। একটা নাম হচ্ছে আহনাফ কুদরত পূর্ণ। আহনাফ, নাইস। আর আরেকটা হচ্ছে শ্রেষ্ঠ সরকার। শ্রেষ্ঠ সরকার। তো আমার কথা হচ্ছে এই যে আনকমন নাম সবার, এটা কিভাবে আসে? আপনারও আনকমন নাম, আপনার ছেলেমেয়েরও আনকমন নাম। দিস ইজ রিয়েলি অ্যামেজিং, অনেক কিউট একটা ফ্যামিলি। এটা হয়তো আমার বাবার প্র্যাকটিস। বাবা আমার কাছে আমার হিরো, আমার বাবা। তো এখনো হিরো, স্টিল নাও সে। আমার বাবা ছোটবেলা থেকে যে স্কুলিংটা ছিল আমার পেছনে, যেমন 8-10 বছর বয়সে সে আমাকে কাপড় চোপড় ধোয়াইতো, সেলফ ডিপেন্ডেন্ট বানাবে, সে আমাকে রান্না করা শিখাইতো। হ্যাঁ, তো সেই জায়গা থেকে, এবং নামগুলো আনকমন। সে অনেক ছোটবেলায় আমাকে ফিলোসফি, সাইকোলজি অথবা আপনার ধর্মের বইগুলা, শুধু নট অনলি ফর কোরআন শরীফ, মানে বেদ, বাইবেল, কোরআন সব ধরনের বই সে আমাকে পড়ানোর একটা প্র্যাকটিস। না, আমি একটা কথা বলতে চাই। ফ্যাক্ট হচ্ছে বাবা হচ্ছে এমন একটা জিনিস, একটা ছায়া, একটা মায়া, একজন আল্লাহ, একজন ভগবান। একটা বাবাই হচ্ছে সব, আমি মনে করি। পিতা এবং মাতা, পিতা মাতার চেয়ে বড় পৃথিবীতে আর কেউ নাই। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, পৃথিবীর সবচেয়ে বিশ্বাস, পৃথিবীর সবচেয়ে শক্তিমান, পৃথিবীর সবচেয়ে ক্ষমতা যদি কারোর থেকে থাকে, আমাদের সৃষ্টিকর্তার পরেই কিন্তু আমাদের পিতা এবং মাতা। তো আরেকটা কথা বলবো, সিনেমা যে করলেন, বানালেন, এটা প্রডিউস কি আপনি নিজেই করেছেন? এটার শুরুটা হয়েছিল হচ্ছে, আমি যখন স্ক্রিপ্টটা রেডি হয়, আমি কয়েকজনের সাথে বসেছি। একজন হচ্ছে আমার যেদিন শুটিং, ওই দিন আমাকে প্রোডাকশন বাবদ হচ্ছে 10 লাখ টাকা দেওয়ার কথা। জাস্ট 1 দিন কি 2 দিন আগে হঠাৎ করে সে ফোন ধরে না 2 দিন। তখন আমার পকেটে মনে হয় 60,000 টাকা ছিল। কত? 60,000। 60,000 টাকা নিয়ে হচ্ছে আমি চরে চলে যাই। ওই চরটা আমাদের, মানে কখনো যাওয়া হয় না, হয় না, কিন্তু ওইখানে আমার চাচারা আছে, ইয়ারা আছে, আমার বাবার কাজিন আর কি, ওরাই চরটা করে। তো ওইখানে আমি চলে গেলাম, চিন্তা করলাম যে সবই তো আমার, হয়তো আমার ট্রান্সপোর্ট কষ্ট দিয়ে আমি ওখানে ঢুকে যাব, এরপরে দেন আমি আমার ফ্রেন্ডের সাপোর্ট নিব, আমার কিছু অ্যাকাউন্ট ভেঙে টেঙে আমি মোটামুটি চালাইতে থাকি। এবং এর মাঝখানে আমি ফোনে হচ্ছে অ্যারেঞ্জের চেষ্টা করতেছি যে কিভাবে সিনেমাটা নামানো যায়। ওই লটে আমরা 11 দিন টোটাল শুটিং করেছিলাম। শুটিং শেষে আমি ব্যাক করেছি ওইভাবে, মানে একদিকে শুটিং করতেছি, আরেকদিকে হচ্ছে আমি টাকা অ্যারেঞ্জের চেষ্টা করতেছি। তো এইভাবে ফার্স্ট লটের কাজটা শেষ হয়। সেকেন্ড লটে হচ্ছে রয়্যাল অটোর ওনার, যে রয়্যাল অটো, রয়্যাল মোটরসের, উনি আমার পাশে এসে দাঁড়ায় এবং উনি বলে যে তুমি টেনশন করো না, তুমি কাজটা শেষ করো, আমি স্পন্সর বাবদ হোক অথবা বড় ভাই হিসাবে বলো, আমি তোমার পাশে আছি। তোমার মধ্যে ওই স্বপ্নটা, ওই ডেডিকেশনটা আমি দেখেছি। হ্যাঁ, ওই সাপোর্টটা উনি দেয় আমাকে। এবং আমার এক চাচা আছে, আনোয়ার হোসেন, উনি হচ্ছে মেডিকেল অ্যাক্সেসরিজ ইম্পোর্ট করে, বাংলাদেশের টপ 2-3 জনের মধ্যে একজন আর কি, মেডিকেল অ্যাক্সেসরিজ ইম্পোর্ট। তো ওখান থেকে হেল্প আসে, ওইখান থেকে একটা হেল্প আসে। গ্রেট। এই দুইজনের হেল্পে আসলে ফাইনালি হল পর্যন্ত আমি নিতে পারি। অবশ্যই আপনারা মুভিটা দেখবেন। আশা করি মুভিটা কোথায় দেখা যাচ্ছে? ইউটিউবে আছে। ইউটিউবে আছে, গুগলের কি নামে পাওয়া যায়? এটা হচ্ছে ইগল মিউজিকের একটা সাইডে দেওয়া আছে। ওকে, যাই হোক, তাহলে ওখান থেকে দেখা যাবে। মুভিটার ব্যাপারে যদি একটু বলতেন দর্শককে। আমি আরো ভালো মুভি বানাতে চাই এবং আরো অনেক বেশি অ্যাচিভমেন্ট এবং বেশি দর্শক জনপ্রিয়। আমার
মতে ফিল্ম 3 ধরনের হয়, গুড ফিল্ম, ব্যাড ফিল্ম আর হিট ফিল্ম। আমি একটি গুড ফিল্ম বানিয়েছি এবং আমি একটি হিট ফিল্ম বানাতে চাই। সেই জন্য একজন প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ফাদার, এবং মিডিয়াতে ফাদার হচ্ছে প্রোডিউসার। প্রফেশনাল প্রোডিউসারের খুবই অভাব বাংলাদেশ মিডিয়াতে, অর্থলগ্নিকারীর অভাব নেই। আসলে দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি আপনি আমাদের অনুষ্ঠানে কোনো বিষয় রাগ করেননি। আর নেক্সট সিজনে ইনশাআল্লাহ দেখা হবে, এবং আমরা সবাই দোয়া করি, সারা বাঙালি মানুষ দোয়া করি যে আপনি আরো ভালো ভালো সিনেমা বানান এবং আপনার ফাদার এবং আপনার প্রোডিউসার হোক এবং আপনার প্রতি ইনভেস্ট করুক। কিন্তু আমি বিশ্বাস করি আপনার প্রতি ইনভেস্ট করলে, প্রোডিউস করলে আপনি আরো মুভি পাবেন, আবার ওর জন্য আপনাকে ডাকা হবে, অ্যান্ড আরো বেশি বেশি করে আপনি অ্যাওয়ার্ড নেবেন, আমাদের নাম অনেক ই করবেন, অ্যান্ড উই আর প্রাউড অফ ইউ বিকজ ইউ আর ভেরি ইয়াং, অ্যান্ড ইনশাআল্লাহ একদিন আমি আপনার মতো হওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। যাওয়ার আগে আপনার দর্শক এবং আপনার ফ্যান বেসকে কি বলতে চান? তৌহিদ আফ্রিদি ইয়ংগেস্ট একজন অ্যাঙ্কর, এবং ওর পার্সোনালিটি পাশাপাশি দুষ্টামি আমার খুবই ভালো লেগেছে। এবং সামথিং হ্যাপেন, মানে হচ্ছে এরকম স্পন্টেনিয়াসলি চার্মিং ছেলে খুবই কম পাওয়া যায়। অবশ্যই আপনারা ওর শোটা বেশি বেশি দেখবেন। থ্যাংক ইউ আপনাদের। থ্যাংক ইউ ভেরি মাচ আমার শোতে আসার জন্য। প্রিয় দর্শক, আশা করি আপনারা কেউ রাগ করবেন না, রাগ করে থাকলে আবারও হাত জোর করে কান ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।